হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে তৃতীয় অধ্যায়টি আছে, যার নাম সমকালীন বিশ্বের নিরাপত্তা, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব মানব নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ সম্পর্কে, হিউম্যান সিকিউরিটি অ্যান্ড টেরোরিজম। দেখো, আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নিরাপত্তা কাকে বলা হয়। নিরাপত্তার দুটি বিভাগ আছে, একটা প্রথাগত নিরাপত্তা, একটা অপ্রথাগত নিরাপত্তা। আবার প্রথাগত নিরাপত্তার দুটি দিক, একটা অভ্যন্তরীণ দিক, একটা বাহ্যিক দিক, সমস্ত কিছু আলোচনা করেছি। ঠিক আছে, তাহলে আগে যারা এখনো ক্লাসগুলি করোনি, তোমরা সেগুলি প্রথমে ক্লাসগুলি করো। ফার্স্ট আজকে দেখবো যে মানব নিরাপত্তা বলতে কি বোঝায়। তোমরা মোট কথা এই চ্যাপ্টারটা একটু কনসেপচুয়াল, তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করে রাখবে, তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষায় করতে পারবে, যেহেতু তোমাদের এমসিকিউ আকারে আসবে। ফার্স্ট দেখো, মানব নিরাপত্তা বা হিউম্যান সিকিউরিটি বলতে কি বোঝায়। যে মানব নিরাপত্তা হলো এমন একটি অবস্থা যেখানে প্রতিটি ব্যক্তি ভয় থেকে, অভাব থেকে, হিংসা, দারিদ্রতা এবং পরিবেশগত ক্ষতি থেকে মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবনযাপন করতে পারে। তাহলে এটাই হচ্ছে মানব নিরাপত্তা। একজন ব্যক্তি, অর্থাৎ পৃথিবীর সমস্ত ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে। এখানে কিন্তু কোনো ভেদাভেদ করা হচ্ছে না। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সমস্ত মানুষেরই ভয়, অভাব, হিংসা, দারিদ্রতা এবং পরিবেশগত ক্ষতি থেকে যে মুক্ত থাকা, সেটাই হচ্ছে মানব নিরাপত্তা। আমরা পড়েছিলাম যে নিরাপত্তা বলতে কি বোঝায়, যে কোনো রকম বিপদ বা হুমকি থেকে মুক্ত থাকাকেই আমরা নিরাপত্তা বলি। আর প্রথাগত নিরাপত্তা যেটা হয় হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক, অর্থাৎ রাষ্ট্রের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করা, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা, সেই রাষ্ট্রকেন্দ্রিক ধারণটা হচ্ছে নিরাপত্তা, সেটা হচ্ছে প্রথাগত নিরাপত্তা। আর এই যে মানব নিরাপত্তা, এটা কিন্তু রাষ্ট্রকেন্দ্রিক নয়, এটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক। তার জন্য এটা কিন্তু অপ্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ে, বলেছিলাম। এখন দেখো, এই মানব নিরাপত্তার তিনটি বৈশিষ্ট্য দেখব। ফার্স্ট হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক। যেহেতু অপ্রথাগত নিরাপত্তা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, ঠিক তেমন এই মানব নিরাপত্তাও ব্যক্তি কেন্দ্রিক, অর্থাৎ ব্যক্তির ভয়, ব্যক্তির অভাব, ব্যক্তির উপরে যাতে হিংসা না হয়, ব্যক্তি যাতে দারিদ্র থেকে মুক্ত থাকে, ব্যক্তির ওপর যাতে পরিবেশগত কোনো ক্ষতি না আসতে পারে। পরিবেশগত ক্ষতি অর্থাৎ কোনো ভূমিকম্প হলো, তাই না, সুনামি আসলো, এই যে পরিবেশগত অনেক দুর্যোগ দেখা যায়, তার ফলে যে মানুষের ওপর যে প্রভাবটা পড়ে, তাহলে তা থেকে নিরাপত্তার জন্য, তা থেকে মুক্তি পাওয়ার জন্য যে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি, যেই সমস্ত ব্যবস্থা আমরা নেব, সেগুলি মানব নিরাপত্তার মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে ব্যাপক ও বহুমাত্রিক। কারণ মানব নিরাপত্তার যে ধারণাটা, সেটা ব্যাপক, সীমিত না। কারণ মানব নিরাপত্তার মধ্যে কি কি আসে, যে একজন ব্যক্তির অর্থনৈতিক দিক এসে যায়, একটা ব্যক্তির সামাজিক, একটা ব্যক্তির রাজনৈতিক, সমস্ত দিক থেকে একটা ব্যক্তি যে সুরক্ষিত, সেটাই হচ্ছে মানব নিরাপত্তার মধ্যে পড়ে। একটা ব্যক্তি যাতে কর্মসংস্থান থাকে, একটা ব্যক্তির কর্মসংস্থান না থাকলে কি হবে, বেকার থাকলে আয় করতে পারবে না, তাহলে সে খাদ্য, তারপরে বস্ত্র, এগুলি কেনার জন্য তো অর্থের প্রয়োজন, তার জন্য কর্মসংস্থান দরকার। তাহলে এগুলি হচ্ছে দারিদ্রতা থেকে মুক্তির জন্য একটা নিরাপত্তার ধারণা। তারপরে হিংসা, তার উপরে যাতে কোনো অত্যাচার না হয়, এমন না যে রাষ্ট্র কি করলো, যে রাষ্ট্র অত্যাচার করছে কোনো ব্যক্তির উপরে, কোনো একটা ব্যক্তি গোষ্ঠীর উপরে, তাহলে তো সেই ব্যক্তি নিরাপদ না। বা অভাব, একটা রাষ্ট্রের মধ্যে যদি ব্যক্তিরা অভাবে দিন কাটায়, খাদ্য হোক, বস্ত্র হোক, তাই না, দৈনন্দিন জীবনযাপনের জন্য যদি খাদ্য, বস্ত্র ইত্যাদি না থাকে, তাহলে সেটা দারিদ্রতার মধ্যে পড়বে। যদি দারিদ্রতা যাতে না থাকে, এগুলিকে ওভারকাম করার জন্য আমরা যে ব্যবস্থা নেব, সেটা হচ্ছে সমস্ত কিছু মানব নিরাপত্তার মধ্যে এসে যায়। তাহলে এই যে মানব নিরাপত্তার ধারণা, এটা কিন্তু ব্যাপক এবং বহুমাত্রিক। মানে একটা দিক থেকে আলোচনা করা হয় না মানব নিরাপত্তা। সামাজিক দিক থেকে যাতে অন্যায়, একটা ব্যক্তির ওপর যাতে অন্যায় না হয়, তার যাতে রাজনৈতিক অধিকার থাকে। রাজনৈতিক অধিকার মানে একটা রাষ্ট্রের মধ্যে আমাদের রাজনৈতিক অধিকার মানে আমাদের ভোটাধিকার যে আছে, আমরা ভোট দিয়ে সরকারের যারা মন্ত্রীরা হয়, তাই না, আমাদের এখান থেকে আমরা ভোটের মাধ্যমে প্রতিনিধি পাঠাই, তারপর সেই প্রতিনিধিরা মিলেই তারপরে সরকার গঠন করে, আর সেই সরকার আমাদের দেশকে পরিচালনা করে। তাহলে এই যে বলতে পারো আমাদের রাজনৈতিক অধিকার আছে, ভোটাধিকার আছে, এটা যদি না থাকে, আমরা যদি ভোট দিতে না পারতাম, তাহলে কিন্তু আমাদের এই রাজনৈতিক যে নিরাপত্তার ধারণাটা, সেটা আমাদের থাকলো না আর কি।
তাহলে একটা ব্যক্তির সব দিক থেকে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সব দিক থেকে যখন একজন ব্যক্তি নিরাপদ, তখন সেটা হচ্ছে মানব নিরাপত্তার মধ্যে পড়ে, আর এর জন্য এটা ব্যাপক ও বহুমাত্রিক। নেক্সট হচ্ছে সর্বজনীন। তাহলে মানব নিরাপত্তার যে ধারণা, হিউম্যান সিকিউরিটি এর যে ধারণা, এটা সর্বজনীন, অর্থাৎ কোনো ব্যক্তি ভেদে, জাতি ভেদে কিন্তু আলাদা আলাদা তাদের যে নিরাপত্তা দেওয়া হবে না, এমন কিন্তু নয়। জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সমস্ত ব্যক্তিদের নিরাপত্তা প্রদান করতে হবে। এটা হচ্ছে সর্বজনীন একটা ধারণা। বুঝা গেল? তাহলে এই হয়ে গেল মানব নিরাপত্তার আলোচনা শেষ। এবার আমরা আলোচনা করব সন্ত্রাসবাদ সম্পর্কে, অর্থাৎ টেরোরিজম সম্পর্কে। ঠিক আছে, আগে লিখে দিচ্ছি, তারপর এক এক করে আলোচনা করছি। তাহলে এখন দেখো সন্ত্রাসবাদ অর্থাৎ টেরোরিজম। সন্ত্রাসবাদ বলতে কি বোঝায়, সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য, সন্ত্রাসবাদের কারণ কি, এবং এই সন্ত্রাসবাদ কিভাবে দমন করা যায় তার সমস্ত বিস্তারিত আলোচনা করব। দেখো ফার্স্ট দেখো যে সন্ত্রাসবাদ বলতে কি বোঝায়। হিংসা প্রয়োগ অথবা হিংসা প্রয়োগের হুমকির মাধ্যমে, হিংসা প্রয়োগ বা হিংসা প্রয়োগের হুমকির মাধ্যমে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে ভীতি বা ত্রাস সঞ্চার করার প্রয়াসই হচ্ছে সন্ত্রাসবাদ। ধরো এটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা, সেখানের মধ্যে নির্দিষ্ট জনগোষ্ঠী আছে, ঠিক আছে। তাহলে এই নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে সন্ত্রাসবাদীরা কি করে, যে হিংসা প্রয়োগ করে, অথবা ধরো আর কি বলতে গেলে কোনো জায়গায় ধরো বোম ব্লাস্ট করে দিল, কোনো জায়গায় আক্রমণ করে দিল, কোনো বিমান হাইজ্যাক করে নিল। তাহলে এই যে হিংসা প্রয়োগ বা হিংসা প্রয়োগের হুমকির মাধ্যমে তারা কি করে, যে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে ভীতি বা ত্রাস সঞ্চার করে, তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, তাদের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেয়। তাহলে এই যে প্রয়াসটা, এটাই হচ্ছে সন্ত্রাসবাদ বা টেরোরিজম। এবার দেখবো যে সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য। ফার্স্ট হচ্ছে হিংসা। মানে সন্ত্রাসবাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে হিংসা, অর্থাৎ সন্ত্রাসবাদীরা হিংসা প্রয়োগের মাধ্যমে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে আর কি আতঙ্ক সৃষ্টি করে দেয়, তাদের মধ্যে ভীতি সঞ্চার করে দেয়, সেই এলাকাটার মধ্যে জনগণের মধ্যে একটা ভীতি কাজ করে, যাতে তার জন্য তারা হিংসার উপায় অবলম্বন করে। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে ভয় ও আতঙ্ক সৃষ্টি। তাহলে ভয় একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে এমন কর্মকাণ্ড করে ফেললো যার দ্বারা সেই সেই জায়গার জনগণেরা তাদের মধ্যে একটা ভয় কাজ করছে, সেখানে মানুষেরা আতঙ্কে আছে যে কখন আবার কি ঘটনা ঘটে যায়, তাই না? এই সমস্ত কাজ করে সন্ত্রাসবাদীরা। নেক্সট হচ্ছে যেমন পেহেলগাম অ্যাটাক হলো না 2025-এ, পাকিস্তান থেকে এসে ক্রস বর্ডার টেরোরিজম বলা হয় এটা, পাকিস্তান থেকে ক্রস করে পেহেলগামে এসে হিন্দুদের মেরে ফেললো। তাহলে এই যে সন্ত্রাসবাদী ঘটনাগুলি ঘটছে, এগুলো কিন্তু খুব খারাপ, তাই না? তাহলে এগুলির অনেক কারণ আছে, আলোচনা করব। আচ্ছা, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক, ধর্মীয় ও আদর্শগত। তাহলে সন্ত্রাসবাদ যে ঘটে সেটা রাজনৈতিক কারণে হতে পারে, ধর্মীয় কারণে হতে পারে, আদর্শগত কারণেও হতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে লক্ষ্যবস্তু সাধারণ মানুষ। তারা একটা দেশের সাধারণ মানুষকে লক্ষ্য করে তারা সেখানের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেয়, তাদের মধ্যে ভীতি সঞ্চার করে দেয়। আর তার দ্বারা কি করবে, যখন সাধারণ মানুষেরা ভয়ে থাকবে, তখন সরকারও কি করবে, সরকারের চাপে পড়ে যাবে। তাহলে সরকারকে চাপে ফেলার জন্য সাধারণ মানুষকেই তারা টার্গেট করে। নেক্সট হচ্ছে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ। তাহলে সন্ত্রাসবাদীরা সবসময় গণমাধ্যম, যে মিডিয়া নিউজ চ্যানেলগুলি আছে না, তাদের দৃষ্টি আকর্ষণ করে। তারা নিজেরা একটা কর্মকাণ্ড ঘটালো, তারপরে তারাই সব জায়গায় সেই যে তথ্যটা সেটা পৌঁছে দিচ্ছে যে আমরা এই কর্মকাণ্ডটা করেছি, তাই না? তাহলে তারা মানুষদের মধ্যে যাতে একটা ভয় কাজ করে যে পরবর্তীতে আবার কোনো সময় কি বা ঘটে যায়, তাহলে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে তারা নিউজ চ্যানেলের মধ্যে নিজেদের বার্তা পৌঁছে দেয়, যাতে সাধারণ মানুষেরা, সরকার সবাই জানতে পারে তারা কি করতে যাচ্ছে, পরবর্তীতে আবার কি করতে পারে, ঠিক আছে। তাহলে এর মাধ্যমে মোট কথা জনগণের মধ্যে একটা ভয় কাজ করে, তাই না? তাহলে এটা হচ্ছে সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য। এবার দেখো সন্ত্রাসবাদের কারণ কি, কোন কোন কারণে এই সন্ত্রাসবাদ বৃদ্ধি পাচ্ছে বা সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে মানুষেরা কেন যুক্ত হচ্ছে। ফার্স্ট হচ্ছে রাজনৈতিক কারণ। ধরো একটা দেশের মধ্যে সরকার হচ্ছে দুর্নীতিগ্রস্ত, সেই দেশের সরকার কোত্থেকে টাকা পায়, আমাদের ট্যাক্সই তো যায়, সাধারণ মানুষ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ট্যাক্স দিচ্ছে। যেমন ভারতে আমরা একটা বিস্কুট কিনি বা একটা জলের বোতল কিনি, যে কোনো খাদ্য কিনি না কেন, সেখানে আমরা কিন্তু ইনডাইরেক্টলি ট্যাক্স দিচ্ছি, সেটা যাচ্ছে সরকারের কাছে। বা পেট্রোল, যে কোনো কিছু আমি কিনছি না কেন, সব কিছুতেই ট্যাক্স সরকারের কাছে যাচ্ছে।
তাহলে সেই ট্যাক্সটা সরকার কি করে, যে জনগণের কল্যাণ সাধনের জন্য তারা সেটা ব্যবহার করবে। কিন্তু অনেক সময় সেই টাকাটা জনগণের কল্যাণে কম খরচ করে নিজেরাই বেশি পকেটে ঢুকিয়ে নেয়। তাহলে এমন যে দুর্নীতিগ্রস্ত অনেক মন্ত্রীরা আছে, নেতারা আছে, তাহলে সেই সময় কিন্তু যখন সমাজের মধ্যে তো সেটা জানাই যায় যে দুর্নীতিগ্রস্ত সেই সরকার না দুর্নীতিগ্রস্ত নয়, কারাপশন হচ্ছে না সেটা তো এমনি টের পাওয়া যায় রাষ্ট্রের উন্নতি কেমন হচ্ছে তা দেখে। তাহলে এর জন্য কিন্তু দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে সেই দেশের যে একটা মুষ্টিমেয় ধরো জনগোষ্ঠী, তারা তাদের মধ্যে একটা ক্ষোভ জমে যায়। তারা সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন কর্মকাণ্ড করতে থাকে, অর্থাৎ এই সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে তারা যুক্ত হয়ে যায় যে এই সরকারকে উপড়ে ফেলতে হবে, তাই না? তাহলে এর জন্য কিন্তু সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ঘটে থাকে, যে সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে কিছু মানুষ তারা সন্ত্রাসবাদে যোগ দিয়ে তারা সরকারের বিরুদ্ধে কাজ করতে থাকে। নেক্সট হচ্ছে অর্থনৈতিক কারণ। একটা রাষ্ট্রের মধ্যে যদি কর্মসংস্থান না থাকে, সেখানে যদি বেকারত্ব বাড়তে থাকে, সেখানের মধ্যে যদি অর্থনৈতিক বৈষম্য দেখা যায় বেশি, অর্থাৎ এমন কি ধরো ভারতের মধ্যে যত মানুষ আছে তার ধরো 20% মানুষ, ধরো 5% মানুষের কাছে দেশের 90% সম্পত্তি রয়েছে, আর যে বাকি বাকি বলতে পারো যে 95% মানুষ আছে তাদের কাছে বাকি সম্পত্তিটা আছে। তাহলে কিছু মুষ্টিমেয় শিল্পপতি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের কাছে এতটা সম্পত্তি আছে, আর ভারতে এত যে কোটি মানুষ আছে তাদের কাছে স্বল্পমাত্র যে সম্পদ আছে। এই যে অর্থনৈতিক যে বৈষম্য এবং দেশের মধ্যে কর্মসংস্থানের অভাব, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, এর দ্বারা কি হয়, জনগণের মধ্যে ক্ষোভ দেখা যায়। আর তার দ্বারা সেই জনগণের কিছুমাত্র বলতে পারো অনেক লোক আছে, তারা কি কি করে, যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ জমে থাকে, তার জন্য তারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে যুক্ত হয়, তাই না? সরকার কিছু করতে পারছে না, তার জন্য তারা ডাইরেক্ট সন্ত্রাসবাদে যুক্ত হয়ে যায়, যে সরকারের বিরুদ্ধে আমরা কর্মকাণ্ড করবই। নেক্সট হচ্ছে 3 নম্বর কারণ হচ্ছে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সামাজিক ও সাংস্কৃতিক কারণ। তাহলে কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি গোষ্ঠী যদি সমাজের মধ্যে তার উপর কোনো অন্যায় ঘটে, বা সেই ব্যক্তি যদি নিজের সংস্কৃতি আলাদা বলে অন্য জনগোষ্ঠী থেকে নিজেকে আলাদা মনে করে, সমাজের মধ্যে অবহেলিত হয়, তখন সেই ব্যক্তি সমাজের মধ্যে যে তার উপর অত্যাচারটা ঘটে, তার জন্য সে কিন্তু সেই সমাজকে ভালো দৃষ্টিতে দেখে না, ডাইরেক্ট সন্ত্রাসবাদে যুক্ত হয়ে যায়, যে এই সমাজ আমার জন্য নয়, সমাজের লোকেরা আমার সঙ্গে অন্যায় করে, আমি এখানে অবহেলিত হই, তার জন্য কিন্তু তারাও সন্ত্রাসবাদে যুক্ত হয়ে যায়। 4 নম্বর কারণ হচ্ছে মতাদর্শগত কারণ। এখানের মধ্যে সরকারের যে মতাদর্শ আর অনেক ব্যক্তি যারা যুক্ত হয় সন্ত্রাসবাদে, তাদের মতাদর্শগত কিন্তু পার্থক্য দেখা যায়, তাদের মতাদর্শে কোনো মিল থাকে না। নেক্সট হচ্ছে বিদেশি হস্তক্ষেপ। এখন সন্ত্রাসবাদের আরেকটা কারণ হচ্ছে বিদেশি হস্তক্ষেপ। ধরো এখন একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের উপর একটা অন্য রাষ্ট্র আক্রমণ করে এই রাষ্ট্রটাকে কবজা করে ফেললো, দখল করে ফেললো। তাহলে এখন এই রাষ্ট্রের যে মানুষেরা আছে, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো চীন আছে, চায়না, তো সেই চীন কি করলো, তাইওয়ান যে নামে যে রাষ্ট্রটা আছে, বর্তমানে ভারত সরকার তাইওয়ানকে আলাদা রাষ্ট্র মানে না, চীনেরই পার্ট মানে, তাও তাইওয়ানের বর্তমানে আলাদা সরকার আছে। তাহলে চীন এখন ধরো তাইওয়ানকে তাইওয়ানকে নিজের আন্ডারে নিয়ে নিল, কবজা করে ফেললো। এখন তাইওয়ানের অনেক মানুষজন আছে যারা এখন চীনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ঘটাবে, তাই না? তারা সন্ত্রাসবাদী যুক্ত হবে, যে সেই চীন যদি এখন তাইওয়ানের লোকেদের উপর অত্যাচার করে, তাহলে সেখানে যে লোকেরা আছে তাদের মধ্যে যে একটা ক্ষোভ জমে আছে, তারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে অবশ্যই যুক্ত হবে। তাহলে এই বিদেশি হস্তক্ষেপের কারণেও কিন্তু কি হয়, যে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ঘটতে পারে। নেক্সট যে 6 নম্বর কারণ হচ্ছে, সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ। ধরো কোনো ব্যক্তি সমাজের মধ্যে অবহেলিত হয়, সমাজের মধ্যে যদি কোনো একজন ব্যক্তি অবহেলিত হয়, তার জন্য কিন্তু সেই ব্যক্তি সমাজ থেকে আলাদা হয়ে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে কিন্তু যুক্ত হতে পারে। তাহলে এই সমস্ত ছিল কারণ, যে ব্যক্তিরা কিসের জন্য, কোন কারণে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। এবার আলোচনা করব যে এই সন্ত্রাসবাদ দমনের উপায়, কিভাবে এই সন্ত্রাসবাদকে দমন করা যায়। ফার্স্ট হচ্ছে যে সন্ত্রাস বিরোধী কঠোর আইন প্রণয়ন ও কার্যকর, অর্থাৎ সেই দেশের সরকার সন্ত্রাস বিরোধী কঠোর আইন প্রণয়ন করবে, জিরো টলারেন্স, ঠিক আছে, সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জিরো টলারেন্স দেখাবে, একদম সন্ত্রাসবাদী কর্মকাণ্ড যাতে নাই ঘটে তার জন্য কঠোর আইন প্রণয়ন করবে,
ও কার্যকর। এমন না যে শুধু সরকার সেই আইন প্রণয়ন তো করে দিল, লোকসভায় আইন পাস হয়ে গেল, রাজ্যসভায় আইন পাস হয়ে গেল, তারপরে আর কি রাষ্ট্রপতি স্বাক্ষর করলো, তার দ্বারা আর কি বিলটা আইনে রূপান্তরিত হয়ে গেল। তাহলে আইন শুধু পড়ে থাকলে হবে না, সেই আইনটাকে বাস্তবায়ন করারও কাজ করতে হবে, তাই না? তাহলে সেটা তার দ্বারা কিন্তু সন্ত্রাসবাদকে দমন করা যাবে। নেক্সট হচ্ছে গোয়েন্দা নজরদারি ও তথ্য আদান প্রদান বৃদ্ধি। তাহলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে হবে। যে আমাদের দেশে যে আছে, আইবি আছে, তাই না? তাহলে এরা যদি কি করে, তারা যদি নিয়মিত নজরদারি রাখে কোথায় কি ঘটছে, সন্ত্রাসবাদী যে লোকেরা আছে তারা কোথায় আছে, কি করতে চলেছে পরবর্তীতে, তা যদি আগের থেকে আমরা খবর পেয়ে যাই, সেই তথ্যটা পেয়ে যাই, তার দ্বারা কি হবে, সেই সন্ত্রাসবাদী কর্মকাণ্ডকে আমরা আটকাতে পারবো। ধরো এমন একটা জায়গায় এরোপ্লেনে ব্লাস্ট হবে, বোমা সেট করছে, ধরো আইডিয়া, তাহলে তাহলে সেই তথ্যটা যদি আগেই এজেন্ট বা আইবি এজেন্টটা পেয়ে যায়, তাহলে সেটাকে আটকানো সম্ভব, তাই না? সন্ত্রাসবাদী কর্মকাণ্ডকে আমরা দমন করতে পারবো। তাহলে এই গোয়েন্দা নজরদারি ও তথ্য আদান প্রদান বৃদ্ধি করতে হবে। 3 নম্বর সন্ত্রাসবাদ দমনের উপায় হচ্ছে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করতে হবে। একটা রাষ্ট্রের মধ্যে যদি মানুষরা শিক্ষিত না হয়, তারা যদি অবগত না হয়, সচেতন না হয়, তাহলে কিন্তু সেই দেশের মধ্যে কি হবে, যে মানুষেরা সন্ত্রাসবাদী যুক্ত হবেই, তাই না? শিক্ষার হার যদি কম থাকে, আর শিক্ষিত মানুষেরা বেশিরভাগ কিন্তু তারা কোনোদিনই সন্ত্রাসবাদে যুক্ত হবে না। আর শিক্ষা না থাকলে সেখানের মধ্যে কর্মসংস্থানও পাবে না। একজন ব্যক্তি বলে আমি এই কাজ করব, ওই কাজ করব, কিন্তু তার মধ্যে কোনো ট্যালেন্টই নেই, তার মধ্যে কোনো স্কিল নেই, তার মধ্যে কোনো শিক্ষা নাই, তাই না? সে কি কাজ করবে? আচ্ছা, নেক্সট হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান। তাহলে সরকার, একটা দেশের সরকার যতদিন না পর্যন্ত কর্মসংস্থান বৃদ্ধি করছে, অর্থনৈতিক উন্নয়ন ঘটাচ্ছে, ততদিন পর্যন্ত অনেক ব্যক্তিরা আছে যারা কর্মসংস্থান না পেয়ে, যারা বেকারত্বের মধ্যে ভুগে, তারা কি করবে, যে সরকারের উপর তাদের ক্ষোভ জমে আছে, তারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে যুক্ত হয়ে যাবে। কারণ সেই দেশের সরকার অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারছে না, কর্মসংস্থান দিতে পারছে না, তার দ্বারা কি হবে, সেই দেশের যে বেকার যুবক যুবতীরা আছে তাদের মধ্যে একটা ক্ষোভ জমা পড়বে, আর সেই ক্ষোভের দ্বারা তারা কি হবে, তারা এই সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে তারা যুক্ত হবে। তাহলে এর জন্য সরকারকে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হবে, কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে, সেই দেশের জনগণরা যাতে সন্তুষ্ট থাকে, ঠিক আছে, অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর মাধ্যমে। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা। সন্ত্রাসবাদ দমনের জন্য লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা, ইন্টারন্যাশনাল কোঅপারেশন কিন্তু দরকার। কারণ সন্ত্রাসবাদ কিন্তু একটা দেশের মধ্যে সীমিত নয়, এই সন্ত্রাসবাদ এটা কিন্তু সারা বিশ্বের জন্য একটা হুমকি বলতে পারো। সন্ত্রাসবাদ, ক্রস বর্ডার টেরোরিজম, সেটা শুধুমাত্র একটি দেশের জন্য না। সন্ত্রাসবাদের লোকেরা এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে যাচ্ছে, সেই রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে যাচ্ছে, মোট কথা সমস্ত বিশ্বের জন্য এটা কিন্তু একটা হুমকির বিষয় সন্ত্রাসবাদ। তার জন্য সমস্ত বিশ্বের দেশকে একত্রিত এসে তারা কিন্তু এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলেই এটাকে, সন্ত্রাসবাদকে নির্মূলে উৎখাত করা সম্ভব হবে। বোঝা গেল? তাহলে এই ছিল আজকের আলোচনা সন্ত্রাসবাদ আর মানব নিরাপত্তা সম্পর্কে, টেরোরিজম আর হিউম্যান সিকিউরিটি সম্পর্কে। এর পরের ক্লাসে আমরা আরো 2টি টপিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ অপ্রথাগত নিরাপত্তার মধ্যে আরো 2টি টপিক। অপ্রথাগত নিরাপত্তার মধ্যে টোটাল 6টি বলেছিলাম টপিক। মানব নিরাপত্তা শেষ, সন্ত্রাসবাদ শেষ। এর পরের দিন অভিবাসন আর দারিদ্রতা, ঠিক আছে, মাইগ্রেশন আর পোভার্টি, এই 2টি টপিক নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। নেক্সট দিন দারিদ্রতা আর হচ্ছে অভিবাসন, এই 2টি টপিক নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।